আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ভাইয়া, এতবার কল দিলাম, কোথায় ছিলে? জায়নের ঘুমের রেশ এখনো কাটেনি। জায়ন ধীর গলায় উত্তর দিল। ঘুমোচ্ছিলাম, ফোনটা সাইলেন্ট ছিল তাই টের পাইনি। ইউভি চমকিয়ে উত্তর দিল। কি বলো ভাইয়া, তুমি এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছ? ইউভির কথায় জায়ন একটু নড়েচড়ে বসল। তারপর নিজের দৃষ্টি দেওয়াল ঘড়ির দিকে দিতেই দেখল সময়টা 10:15। আসলে তার ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে অনেক দেরি করে ঘুমিয়েছে, ভোরের কাছাকাছি। সেটা তার খেয়ালই নেই। জায়ন ইউভির কথার উত্তর দিয়ে বলল। শরীরটা ভালো না তাই বেলা হয়ে গেছে। ইউভি তারপরে বলল। ওই জন্যই তো তোমাকে কল দিয়েছিলাম। আম্মু বলল তুমি নাকি হাতে খুব চোট পেয়েছ। কি করে চোট পেলে আমাকে সত্যি করে বলবে কিন্তু ভাইয়া। আম্মু আমাকে বলেছে তোমার নাকি উইন্ডো গ্লাসে হাত লেগে হাতটায় ব্যথা পেয়েছ, কিন্তু আমার এই কথা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। জান বিছানায় বসে পা দুলিয়ে মাথা নিচু করে একটু ভেবে বলল। সব জানতে পারবি, বাড়িতে আয়। এদিকে ইউভিও বলল। হ্যাঁ ভাইয়া, বেরিয়ে গেছি, আর 3-4 ঘন্টা লাগবে। হাতের ব্যথা কেমন আছে সেটা বলো। জান বলল। তেমন কিছু না, মাইনর একটা চোট, অত টেনশন করিস না। সাবধানে বাসায় ফিরিস। ইউভি বলল। জি ভাইয়া। ভাইয়া, একটা কথা ছিল। জান বলল। বল। ইউভি বলল। আমার হৃদয় পাখিটাকে দুদিন দেখি না। না, কাউকে জিজ্ঞাসা করতে পারছি না কেমন আছে গো। জায়ন মুচকি একটু হেসে বলল। বাড়িতে তো আজ আসছিস, নিজেই দেখে নিস। ইউভি বলল। ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম, আমি বাড়ি যাচ্ছি। আমি একটা ইডিয়েট। জায়ন আর একটু হেসে বলল। সেটা সবাই জানে। আচ্ছা ইউভি শোন, হ্যাঁ ভাইয়া বলো। পিচ্ছিদের মায়া বড়ই কঠিন, তাই না রে? হ্যাঁ ভাইয়া, আমি তো সে জেলায় মরছি। জায়ন একটু দীর্ঘশ্বাস ফেলে হাতে একটা সিগারেট নিয়ে বেলকনিতে গিয়ে সিগারেটের টান দিয়ে ইউভিকে উত্তর দিল। শুধু তাই না, এই জ্বালায় এখন আমিও জ্বলছি। ইউভি কিছু না বুঝে জবাব দিল। হ্যাঁ, এই টিউ টিউ ওঠ, আরোহী কল দিয়েছে। এই মেয়েটা না কি যে ঘুমোতে পারে। আরে এই কুম্ভকর্ণ, উঠতে পারছিস না? তিয়াশা কমফর্টারটা নিয়ে মোড়ামুড়ি করছে। এই দেখে বৃষ্টি এবার একটু রেগে গেল, এরপর চেঁচিয়ে উঠল। এই কুম্ভকর্ণের ফিমেল ভার্সন, ওঠ। এবার একটু নড়ে চড়ে উঠল তিয়াশা, চোখ ডলতে ডলতে বলল। কি হয়েছে আপু, এই সকাল সকাল এত চেঁচাচ্ছিস কেন? বৃষ্টি এক হাত কোমরে দিয়ে নাকটা ফুলে ফোনটা তিয়াশার দিকে বাড়িয়ে দিয়ে বলল। আরোহী কল দিয়েছে তোকে, আর এখন সকাল সকাল? ঘড়িতে তাকিয়ে দেখ 10:30 বাজে। কি রে, ফোনটা ধর। ও এত বেজে গেছে আপু, দুষ্টুমি হাসি দিয়ে আমি তো টের পাইনি। বৃষ্টির নাকটা আরেকটু ফুলে নিজের বোনের কর্মকাণ্ড দেখে অবাক হচ্ছে। হাই ছাড়তে ছাড়তে তিয়াশা বৃষ্টির হাত থেকে ফোনটা নিয়ে কানে ধরে বলল। বলো বেবি। বৃষ্টি ফোনটা দিয়ে রুম থেকে চলে গেল। এই হারামজাদি, কটা বাজে? তুই এখনো ঘুমাচ্ছিস? আরে বেবি, রাগ করছিস কেন? ওই রাতে একটু তোর না হওয়া দুলাভাইরে নিয়ে ভাবের দুনিয়ায় ছিলাম। হুম, বুঝলাম। বেবি আমার প্রেমের দুনিয়ায় ছিল। এই অসভ্য মাইয়া, চুপ। তো তুই আমাকে ফোন করছিস কি ব্যাপার? তাও আবার আপার ফোনে। আরোহী একটু ভাবুক হয়ে কাঁদো কাঁদো সুরে বলল। আরে দোস্ত কইস না, কাল যে ইন্টারেস্ট নিয়ে নানুর বাসায় বিকেলে চলে আসছি, সেই ইন্টারেস্টের ঠালায় আমরা এখন ঢাকা ফিরে যাইতে ইচ্ছা করতেছে। তিয়াশা একটু মজা সুরে বলে উঠল। ওফো, কি হয়েছে আমার বেবিটার? দোস্ত, আমি তো দেবদাসী হয়ে গেছি। কেন রে, কি হয়েছে সেটা বল না, শুধু শুধু ঢং করিস। আরে দোস্ত, নানুর বাসার পাশেই আমার ক্রাশের বাসা, এই শুনে তার নাকি বিয়ে হয়ে গেছে। এই বলে আরোহী ভ্যা ভ্যা করে উঠল। তেসে একটু মাথা চুলকে বলল। বেবি, তোর কয়টা ক্রাশ? সেদিনও তো স্কুলের সামনে পটলার দোকানে দাঁড়িয়ে থাকা একটা ছেলেকে দেখে বললি দোস্ত ক্রাশ খাইছে। আরোহী একটু ভাবুক হয়ে নাক টানতে টানতে বলল। আরে দোস্ত, এইটা একটু বেশি ক্রাশ ছিল, তাই দোস্ত কি করি বলতো? তিয়াশা এবার নিজের 32 পাটি দাঁত বের করে বলল। ইস রে, আমার দোস্ত দেখি সত্যি সত্যি দেবদাসী হয়ে গেছে। আসো বেবি, বুকে আসো। হি হি হি। দোস্ত, তুই কি ইনডাইরেক্টলি আমার মজা উড়াইতেছস? একদম না বেবি, আমি ডাইরেক্টলি মজা নিচ্ছি। হরমজাদি, আমি আসি, তোরে দেখাবো ডাইরেক্টলি মজা। তিয়াশা এবার হাসতে হাসতে আবার বসা থেকে শুয়ে পড়ল। এবার একটা কিছু ভেবে আরোহীকে জিজ্ঞেস করলো। আচ্ছা বেবি, একটা কথা জিজ্ঞেস করব? না,
একদম জিজ্ঞেস করবি না। তুই আমায় নিয়ে মজা ওড়াস, খেলবো না তোর সঙ্গে। আচ্ছা তোর খেলতে হবে না, কিন্তু শোন না। আরোহী আর একটু নাক টেনে বলল। হ্যাঁ বেবি বল। তিয়াশা একটু চুপ করে ধিমি গলায় জিজ্ঞেস করলো। আচ্ছা তোর ক্রাশের বিয়ে হয়েছে, তোর কি বুকের কোথাও ব্যথা করছে বা কিছু খালি খালি মনে হচ্ছে? আরোহী একটু অবাক হয়ে বলল। কেন? আমার ক্রাশ কি আমার বুকে মেরেছে যে আমার বুকে ব্যথা হবে? কই, আমার হার্টবিট তো ফাইন চলতেছে। দাঁড়া, আমার বুকের কাছে ফোনটা নিয়ে তোরে শোনাই। আর খালি তো লাগতেছে না, একটু আগেই এক বাটি পিঠা খাইছি দোস্ত, সেই টেস্ট। তিয়াশা মনে মনে বিড়বিড় করলো। পাগল একটা। আরোহী জিজ্ঞেস করলো। আচ্ছা তিয়া, তুই এটা কেন জিজ্ঞেস করলি? তিয়াশা দীর্ঘশ্বাস নিয়ে সামনে এসে পড়া কিছু চুল আঙ্গুল দিয়ে মোড়াতে মোড়াতে বলল। আমার ক্রাশেরও তো বিয়ে দোস্ত, তাহলে আমার কেন বুক ফেটে যাচ্ছে, কেন কান্না পাচ্ছে? তাকে ছুঁয়ে একবার বলতে ইচ্ছা করছে আমার হাতটা ধরবে, তার বুকে মাথা রেখে নিজের সব প্রশ্নের উত্তর জানতে ইচ্ছা করছে। কখনো কি পারবো বলতে? এই যে আমার বিচলিত মনে সে আবেগের জোয়ারে ভাসিয়ে যাচ্ছে, যার নেই কোনো কুলকিনারা, আছে গভীর জলের স্রোত যা আমাকে শুধুই ভাসিয়ে নিয়ে যাচ্ছে। আমার গলা দিয়ে কোনো খাবার নামছে না বেবি, সব স্থান কেন আমার শূন্য স্থান লাগছে বল না। আর পারছি না রে, ভীষণ কষ্ট হচ্ছে আমার। হঠাৎ করে এসব বলতে বলতে তিয়াশার চোখের কান্নিস বেয়ে অশ্রু গড়িয়ে তার হাতে পড়ল। আচ্ছা তোরও এরকম হচ্ছে তাই না? আরোহী এবার রাশভারী কণ্ঠে তার প্রাণের প্রিয় বন্ধুর অবস্থা বুঝে বলল। বেবি, তুই ভাইয়ার মায়া জালে জড়িয়েছিস। যখন আমিও তোর মতো কারোর মায়া জালে জড়াবো, তখন আমারও তোর মতোই অনুভূতি হবে। তুই এসে জানিস, তুই বা আমরা আমাদের বাবা মা পরিবারের ভালোবাসা পেয়ে সময় পার করেছি, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এক ভিন্ন ভালোবাসার অনুসন্ধান তোর নিজের জীবনে দেখা দেবে। সেটা কখন কোন মুহূর্তে দেখা দেবে তুই নিজেও জানবি না। তোর নিজের খুঁজতে হবে না, সেই ভিন্ন ভালোবাসা তোকে খুঁজে নেবে। এই বিষয়ে ততটা জানি না বেবি, কিন্তু এই দেখ না, বয়সটা তো বেশি না, কিন্তু অনুভূতি আর বয়স থেকে আর সময় দেখে হয় না, তাই না? তুই ভাইয়ার অনুভূতির ভালোবাসার মায়ায় জড়িয়েছিস, ভালোবাসিস তুই ভাইয়াকে, তাকে তুই তোর পছন্দের তালিকায় না, হৃদয়ে জড়িয়েছিস। বুঝলি পাগলি? তিয়াশা তার চোখের জল মুছে বলল। ভালোবাসা জানি না, আমি শুধু এটুকুই জানি, তাকে পেলে জীবনে আর আমার কিছুই চাওয়ার থাকবে না। আচ্ছা বেবি, তুই কি করে এসব জানিস? তোর দিয়ে 1 বছরের বড় তো, তাই। তুই কি ভাবিস আমি আমার ক্রাশের জন্য তোকে কল দিয়েছি? সে কবে থেকে জানি ক্রাশের বিয়ে হয়ে গেছে। আমি কল দিয়েছি তোর জন্য। আমি জানি তোর মধ্যে কি বয়ে যাচ্ছে। সব সময় পাগলামো করি বলে এই না যে আমি কিছুই বুঝি না। তিয়াশা চুপ করে রইল। শোন বেবি, আমি আজ ঢাকায় ফেরত যাব, কাল তোদের বাসায় যাব। তিয়াশা একটু খুশি হয়ে বলল। আচ্ছা বেবি প্লিজ আসিস কিন্তু। ওদের কল শেষ হওয়ার আগেই বৃষ্টির ফোনে তন্নি নামে সেভ করা একটা কল ঢুকছে। তিয়াশা আরোহীকে বলল। শোন, আপুকে তন্নি আপু কল দিচ্ছে, বাই দোস্ত। এই বলে নিজে আরোহীর কলটা কেটে তন্নির কলটা রিসিভ করতে বলল। হ্যালো আপ। বলার আগেই কলটা অমনি কেটে গেল। তিয়াশা বৃষ্টির রুমের দিকে পা বাড়ালো। করিডোর দিয়ে যেতে যেতে একটু জায়নের রুমে উকি ঝুঁকি দিল। দরজা বন্ধ, তাই নিরাশ হয়ে বৃষ্টির রুমের দিকে গেল। বৃষ্টিকে ফোনটা দিয়ে বলল। আপু, তন্নি আপু কল দিছিল, রিসিভ করতেই কেটে গেল। বৃষ্টি একটু যেন ভয় পেল তৎক্ষণাৎ। বৃষ্টি রেগে বিছানা থেকে উঠে বলল। তোকে কে বলেছে কল রিসিভ করতে? আমি বলেছি? তিয়াশা হতবাক হয়ে পড়ল। যা বাবা, আমি কি করলাম? বৃষ্টি আরো রেগে বিরক্তির স্বরে দাঁত খিচে বলল। এই যা তো তুই এখন আমার রুম থেকে। তিয়াশা মাথা চুলকে চুলকে ভেবে পাচ্ছে না যে তার আপু এরকম রেগে গেল কেন। সেও ধূর্ছাই করে রুম ত্যাগ করলো। রোদ ঝলসানো চৌধুরী বাড়ির দুপুরটা যেন এক অদ্ভুত মায়াবী স্থিরতা নিয়ে নামে। বাড়ির পুরনো ঘড়ির টিকটিক শব্দটা এখন স্পষ্ট শোনা যায়। রান্নাঘর থেকে ভেসে আসছে পোলাও ইলিশ ভাপার ঘ্রাণ। নিচের ড্রয়িং রুমে বসে আছে বৃষ্টি ও তিয়াশা। রান্নাঘরে ব্যস্ত হয়ে পড়েছে বাড়ির গিন্নিরা। আজ আবার তারা যাবে বৃষ্টি আর জায়নের বিয়ের শপিং করতে, তাই তারা আজ বেশি ব্যস্ততা দেখাচ্ছে। এদিকে জায়নের হাতের অবস্থা খারাপ বুঝে প্রান্তিক চৌধুরী সাহেব বলে গেছেন তাকে আজ আর অফিসে যেতে হবে না।
জায়নের উপর এখনও অফিসের দায়িত্ব তেমনভাবে দেওয়া হয়নি, কারণ সামনেই তাদের বিয়ে, এবং তাছাড়া তাদের ইউএসের প্রজেক্টের জন্য পড়াশোনা শেষ হওয়ার পরও ওখানেই ছিল। এর মধ্যে রায়ান আর অনু স্কুল দিয়ে বাসায় ফিরে আসলো। সুরাইয়া বেগম রান্নাঘর থেকে বললেন, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়। অনন্যা উত্তর দিল। জি আম্মু, এখনই এসছি। রায়ান বলল। আম্মু একটু আরাম করে যাচ্ছি। সুরাইয়া বেগম পোলাওয়ের বলটা টেবিলে রাখতে রাখতে বলল, বাবা যা না, সবাই বিয়ের কেনাকাটা করতে যাব, ব্যস্ত সবাই। মেহজাবিন বেগম বললেন। যা বাবা, যা তাড়াতাড়ি, খেয়েই বেরোবো সবাই। রায়ান লাফ দিয়ে বলে উঠল। জি বড় আম্মু, এক্ষুনি আসছি। রায়ান চলে যেতে রুহেনা বেগম হেসে বলল, দেখলি ছোট, তোর কথায়ও কান দিল না, আর আপা বলায় বাপ আমাদের এক দূরে রাফিয়া চলে গেল। সুরাইয়া বেগম বলেন। তাই তো বলি মেজো আপা সব কটা ছেলে মেয়ে বড় আপার প্রাণপ্রিয়। মেহজাবিন বেগম একটু মজার সুরে বলেন। তোদের কি হিংসা হয় বাবারে? ও আল্লাহ, দেখো আমার বইনগুলো আমায় হিংসা করে। এই হাসি ঠাট্টার মধ্যে জায়ন নিচে এসে ডাইনিং টেবিলে চেয়ার টেনে বসলো। মেজমা খাবার হয়েছে? এবার মেহজাবিন বেগম বললেন আস্তে আস্তে। এই দেখ ছোট, আমার এই ছেলে আবার তার মেজো মায়ের প্রাণপ্রিয়, দেখবি এবার মেজর দৌড়াদৌড়ি। রুহেনা বেগম বলেন। হ্যাঁ বাবা, বস বস, এক্ষুনি দিচ্ছি। ওই ছোট, রায়তাটা টেবিলে রেখে আয়। ইস, আমার ছেলেটার খিদে পেয়েছে। এদিকে মেহজাবিন বেগম আর সুরাইয়া বেগম মুচকি মুচকি হাসছে। সুরাইয়া বেগম বলেন, জি আপা, এক্ষুনি রাখছি। এদিকে জায়নের নিচে নামা দেখে তিয়াশার হৃদস্পন্দন বাড়তে শুরু করলো। তার শখের পুরুষকে দেখতেই এক বাড়িতে থাকা সত্ত্বেও তাদের দেখা সাক্ষাৎ তেমন হয় না। জায়ন দেশে ফিরেছে আজ প্রায় 1.5 মাসেরও বেশি। এর মধ্যে বদলে গেছে কত চাওয়া পাওয়া, কত অনুভূতি। জায়নের পরনে ছিল অফ হোয়াইট ব্যাগি ট্রাউজার আর লাল রঙা টি শার্ট। চুলগুলো হালকা ভেজা। এই ভেজা চুলের পানির বিন্দু পরিমাণ হচ্ছে তিয়াশার মনে এক গভীর সমুদ্র। আর এই লাল রং পরিহিত তার শখের পুরুষ যেন আজ অন্যরকম করে রাঙিয়ে যাচ্ছে তার মনে। মনে মনে বলল, মানুষ এত সুন্দর হয়। তিয়াশার চোখে যেন ঘোর লেগে আসছে। এই চাহনি নজর এড়াতে পারেনি জায়নের দৃষ্টি থেকেও। সেও তার লিটল ক্যাটকে আর চোখে দেখছিল। তিয়াশাকে ঘোর থেকে বের করার জন্য জায়ন একটু জোরে কাশি দিয়ে উঠল। অমনি তিয়াশা নড়েচড়ে বসলো, মনে মনে বিড়বিড় করলো, কি ছাত্রা আমি। এদিকে বৃষ্টি টিভি দেখে যাচ্ছে, এদিকে ওর কোনো হেলদোল নেই। তিয়াশা আবার এক ভাবনার দেশে গিয়ে বলল, এই আপু। বৃষ্টি টিভির দিকে তাকিয়ে রিমোট দিয়ে চ্যানেল চেঞ্জ করতে করতে বলল, বল। জায়নের দিকে তাকিয়ে তিয়াশা তার কোলে রাখা কুশানটার উপরে নখ দিয়ে একটা সুতো টানতে টানতে বলল, তোর জামাইটা কি সুন্দর রে। বৃষ্টি কি বুঝলো কে জানে, চোখ তার টিভির দিকেই এখন সে বলে উঠল। মানে? তিয়াশার নজর এখনো জায়নের খাওয়ার দিকে। সে উত্তর দিল, মানে তোর জামাই, মানে জায়ন ভাই। বৃষ্টি এবার একটু হেসে মজা করে বলল, তাহলে তুই রেখে দে। হি। তিয়াশা বলল মনে মনে, দিয়ে দে না, খুব যত্নে রাখবো তাকে আমার মনে। হঠাৎ করে সূর্যি মামা ঢেকে গেছে কালো মেঘের আড়ালে। বইছে বাতাস তার মাদলের তালে তালে। আশপাশানি নিস্তব্ধ। দুপুর ভরিয়ে দিয়েছে গাছেদের দোলানি ঠান্ডা হাওয়ায়। বেচা গরম থেকে শান্ত হবে এই ব্যস্ত শহরের ব্যস্ত মানুষের দোহাই। দুপুরের খাবারের পর্ব শেষ করে বৃষ্টি একটা আমশক্তের বয়াম নিয়ে সোফায় বসেছিল। সেখানে ভাগ বসিয়েছে আমাদের অনন্যা, রায়ান এবং তিয়াশাও। বাড়ির গিন্নিরা রান্নাঘরের পর্ব মিটিয়ে যে যার রুমে গেছে শপিংয়ের জন্য তৈরি হতে। হাতের সময় কম, তাই এই মেঘলা বাদলেই তারা কেনাকাটা করতে যাবে। তাছাড়া কথায় আছে না, বৃষ্টি বাদলও মেয়েদের কেনাকাটা কেউ আটকাতে পারে না। সেটা আজও প্রমাণ করে দিলেন চৌধুরী বাড়ির গিন্নিরা। জায়ন দুপুরের খাবার খেয়ে আবারও নিজের রুমে ফিরে গেছে। অবশ্য খাবার সময় মেহজাবিন বেগম অনেকবার জায়নকে বলেছিল তাদের সঙ্গে যাওয়ার জন্য, কিন্তু এই হাততারা ব্যাটা একবার যখন বলেছে সে যাবে না, তার মানে সে যাবেই না। কিন্তু তাও একবার মেহজাবিন বেগম তার শেষ চেষ্টা করলেন, তাও কোনো কাজ হলো না। হঠাৎ সদর দরজার কলিং বেল বাজতেই অনু উঠে গিয়ে দরজাটা খুলতে গেল।
আর মনে মনে বলল, এই মেঘলা বাদলে আবার কে আসলো বাবারে। অনন্যা দরজা খুলতেই দেখল সামনে ইউপি আর আকাশ দাঁড়ানো। অনু তাদের দেখে বলে উঠল, ও ভাইয়া আপনারা? আমি ভাবলাম। সম্পূর্ণ কথা বলতে পারল না তার আগেই আকাশ বলে উঠল, সামনে দিয়ে শর্ত, বেশি বক বক করিস না। তুই কি ভাবলি না ভাবলি পরে দেখা যাবে। অনু কোমরে হাত দিয়ে ভুরু কুচকে রেখে আকাশের দিকে তাকিয়ে বলল, এত বড় দরজাটা সাইড দিয়ে যেতে পারছো না? যত্তস। আকাশ বলে উঠল একটু হেসে, পুরো দরজাটা তো তুই আটকে রেখেছিস, যাব কি করে? একটু খাওয়া দাওয়া কমাতে তো পারিস। পুরো দরজা জুড়েই তো তুই দাঁড়ানো। অনু আরেকটু রেগে বলে উঠল, তুমি কি কোনোভাবে আমাকে মোটা বললে? তোমার কি আমাকে দেখে মোটা মনে হচ্ছে? তুমি চোখে ডাক্তার দেখো ভাইয়া। আকাশ আর কিছু বলল না, মুখটা ভেঙ্গিয়ে চলে গেল। এদিকে অনুর দিকে তাকিয়ে যে কেউ তার চোখের তৃষ্ণা মেটাচ্ছে সেদিকে তার খেয়াল পর্যন্ত নেই। অনুর পরনে ছিল হালকা বুলু রঙের ঘেরওয়ালা স্কার্ট আর হোয়াইট টপ। ডাগর ডাগর চোখে হালকা কাজল আর ঠোঁটে হালকা পিঙ্ক লিপস্টিক। লম্বা কোমর পর্যন্ত চুলগুলো দুপাশে বেনি করে সামনে রাখা। ইউভি তার হৃদয় পাখিকে দেখে মনে মনে আওড়ালো, এই যে দূরে থাকার আবেগও যে একরাশ মিষ্টি টান আর অপেক্ষার অনুভব আছে তা আজ জানতে পারলাম। দুদিন বাদে দেখা তোমার মুখ, চোখে ছিল একরাশ সুখ। আমার চাওয়া তোমার ওই চোখের আলো, তোমার ঠোঁটের হাসি আমায় করে দিল এলোমেলো। শব্দ হয়নি, ডাকিও নি কেউ, তবু দৃষ্টিরা আলোতে ছুঁয়ে গেল। আবেগের পিছনে জমে থাকা ভালোবাসা এই চাহনিতে বারবার জেগে উঠল। তার এই ধ্যান ভাঙল তার হৃদয় পাখির আওয়াজে। এই যে ভাইয়া, আপনি কি ভিতরে ঢুকবেন না? এতবার ডাকছি তাও শোনেন না। আরে বাবা তাড়াতাড়ি ভিতরে আসুন না, দরজাটা দিতে হবে তো আমায়। কানে কালা নাকি, শুনতে পান না নাকি? এদিকে আকাশ দেখতে পায় না আর আপনি শুনতে পায় না, কি জ্বালা। ইউভি অনুর কথা শুনতেই তার আবেগের ঘোরের থেকে বেরিয়ে এলো। একটু গলাটা কেশে বলল, বেশি ফটফট করিস না, সর সামনে থেকে, ভেতরেই যাচ্ছি। এক গ্লাস পানি দে তো, এত দূরের জার্নি খুব কষ্ট হয়ে গেছে। অনু রেগে ইউভির পিছন পিছন গিয়ে বলল, আপনাদের মাথায় কি ডিস্টার্ব আছে? আমি আপনাদের রাস্তা কখন আটকালাম? যত্তস। আর আমি কি আপনাদের কাজের বুয়া যে আপনাদেরকে পানি দেবো? ইউভি উপরের দিকে যাচ্ছিল। অনুর কথা শুনে আবার অনুর দিকে এসে বলে, পানি দিলে কাজের বুয়া হয় জানা ছিল না রানী সাহেবা। যা পানি নিয়ে আয়। মনে মনে আওড়ালো, এই পানি যে তোকে সারা জীবন দিতে হবে আমায়। অনু মুখ বাঁকিয়ে দু ভাইয়ের জন্য পানি আনতে চলে গেল। এদিকে আকাশ বৃষ্টিদের পাশে বসে আছে। মামিরা কোথায় আপু? ভীষণ ক্ষুধা লাগছে, খেতে হবে এখন। আমরা সবাই কেনাকাটা করতে যাব, তাই আম্মুরা তৈরি হতে গেছে। আর আমরা এই যে তৈরি হয়ে বসে আছি। আকাশ মনে মনে ভাবল, এই বাজে ওয়েদারেও শপিং করতে হয় এদের। বাবা, তোদের খাবার ডাইনিং টেবিলে রাখাই আছে, তোরা ফ্রেশ হয়ে আয়, আমি খেতে দিচ্ছি। এদিকে ইউভান বলল, বৃষ্টি ভাইয়া কোথায় রে? বৃষ্টি বলতে যাবে তার আগেই তিয়াশা বলল, উনি উপরেই আছে ওনার রুমে। ইউভি অনুর আনা পানিটা খেয়ে উপরে জায়নের রুমের উদ্দেশ্যে চলে গেল। এদিকে রায়ন আকাশকে বলল, আচ্ছা ভাইয়া, এই যে তোমরা ঘুরতে গেলে আমাকে নিয়ে গেলে কি হতো? আকাশ একটু সোফাইকা এলিয়ে বলল, কিছুই হতো না, ওই সব সময় এক সমস্যা নিয়ে ঘুরতে হতো। এই শুনে রায়ন রেগে মেগে বলল, ভাইয়া তুমি এটা করতে পারলে? তাদের কথা শুনে বাকিরাও হেসে লুটিয়ে পড়ল। জায়ন তার রুমের বেলকনিতে দাঁড়িয়ে সিগারেট টানছিল। তখনই ইউভি এসে দরজায় নক দিয়ে বলল, ভেতরে আসবো ভাইয়া? জায়ন সিগারেটটা নিভিয়ে বলল, হ্যাঁ আয়। হাতটা কেমন আছে ভাইয়া এখন? সকালেই তো তোকে বললাম মাইনর চোট লেগেছে, তেমন কিছু না, ঠিক আছে। এটাকে তুমি মাইনার বলছো ভাইয়া? এসব বাদ দে, কখন পৌঁছালি বল। এই তো এক্ষুনি আসলাম, এসেই তোমার কাছে আসলাম। আরে পাগল, ফ্রেশ তো হয়ে আসতে পারতি। এতটা দূরের রাস্তা, ফ্রেশ হয়ে আয়, তারপরে না হয় কথা বলবো। না ভাইয়া, আমায় এখনই বলো। কি বলবো, কোথা দিয়ে শুরু করব নিজেই জানি না, তাই যা ফ্রেশ হয়ে আয়। ভাইয়া আমার মাথায় কাজ করছে না, তুমি প্লিজ বলো। সকাল থেকে যখনই শুনেছি তুমি আমাকে কিছু বলবে তখন থেকেই ছটফট করছি। আচ্ছা এদিকে আয়, এদিকে এসে বস। ইউভি গিয়ে একটা চেয়ার টেনে বসে পড়ল। তখন জায়ন একটু ভেবে বলল, তুই অনুর জন্য কি ভাবিস? ইউভি একটু ভুরুকুচকে বলল, কি হলো ভাইয়া, অনুকে নিয়ে কি হয়েছে? জায়ন তার দুই উরুর উপরে কনুই রেখে একটা হাত দিয়ে কপাল ঘষতে ঘষতে বলল, যেটা জিজ্ঞাসা করেছি সেটা বল।
ইউভি এবার এক দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার হৃদয় পাখি, আমার ভালোবাসার প্রথম অনুভূতি, আমার রাত জাগা স্বপ্নের সুখের আলোবাতি। জায়ন বলে উঠল, এই অনুভূতিগুলো যদি আমার মনেও কারোর জন্য জেগে ওঠে তাহলে কি খুব ভুল হবে? ইউভি একটু হতবাক হয়ে বলল, তুমি কি বৃষ্টিকে নিয়ে কিছু ফিল করছো ভাইয়া? ভালোই তো, সামনেই তোমাদের বিয়ে, আর তো গুনে কটা দিন। জায়ন বসা থেকে উঠে দাঁড়ালো। দূরে থাকা মেঘলা বাতাসের হাওয়ায় যে গাছগুলো নড়ছিল সেদিকে তাকিয়ে পড়ল। যদি বলি না? ইউভির মধ্যে হঠাৎ এক ভয়ে দেখা দিল। ইউভি এবার একটু মুখ কালো করে মাথা নিচু করে বলল, ভাইয়া, তুমি কি কোনোভাবে সম্পূর্ণ বাক্য বলতে পারল না। তার আগেই জায়ন এসে ওর কাঁধ চেপে পড়ল। তোর কি আমাকে এতটাই নির্দয় মনে হয়? আমি আমার প্রাণের থেকেও প্রিয় ভাইয়ের ভালোবাসাকে নিজের করতে চাইবো? আমি অনুকে নিজের বোন হিসেবেই ভাবি, বুঝলি কথা? তুই ইডিয়াটেই থাকবি। ইউভি যেন হাঁপছের বাঁচল, তারপর কিছু একটা ভেবে ভুরু কুঁচকে বলল, তাহলে ভাইয়া, তুমি কি আমার বোনকে ধোকা দিতে চাইছো? এটা কিন্তু আমি মানবো না ভাইয়া। জায়ন একটু হেসে বলল, আচ্ছা ইউভি, একটা কথা বল, আমি কি তোর বোনকে কখনো ভালোবাসতে পেরেছি? বৃষ্টি খুবই ভালো মেয়ে, নো ডাউট। ওর মতন ভদ্র সভ্য মেয়ে আমি আমার চোখে একটাও দেখিনি। আমার ওকে ভালো লাগতো, ভেবেছিলাম এটাই হয়তো ভালোবাসা। ভেবেছিলাম হ্যাঁ, পরিবারের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। কিন্তু আমি যে কারোর মায়াজালে এইভাবে বেঁধে যাব নিজেই বুঝিনি। তুই কি এখন আমায় খারাপ ভাববি? ইউভি আবারও একটু চমকে উত্তর দিল, ভাইয়া, তোমায় আমি আমার হৃদয়ের কতখানি জায়গায় রেখেছি সেটা তুমি নিজেও জানো না। আমি তোমায় খারাপ ভাববো কেন? আমি তো কখনোই ভাবতে পারবো না যে আমার ভাইয়া একটা খারাপ মানুষ। তাকে আমি নিজের থেকেও বেশি চিনি। তুমি কি বাইরে কোনো মেয়েকে? এবার জায়ন এর চোখ লাল রঙা হয়ে গেল। খবরদার ইউভি, বাইরের কোনো মেয়ের সঙ্গে আমাকে জড়াবি না। ইউভি বুঝতে পারল না তার ভাইয়ার রেগে যাওয়ার কারণ। বুঝতেও পারছে না যে তার ভাইয়া কার কথা বলছে। ভাইয়া, তুমি রেগে যাচ্ছ কেন? বাইরের কোনো মেয়েকে যদি তোমার অনুভূতিতে না রাখো তাহলে কার কথা বলছো তুমি? জায়ন ইউভির থেকে নজর সরিয়ে এক হাত বেলকনি রেলিংয়ে দিয়ে আরেকটা হাত মাথার পেছনে দিয়ে বলল, কেন, আমাদের এই চৌধুরী বাড়িতে আর কোনো মেয়ে নেই? কি শুনলো এটা ইউভি? কি 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 সে কি ঠিক শুনলো? সে কি যেটা বুঝতে চাইছে না সেটাই কি তার ভাইয়া চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিল? ইউভি চমকে উঠল, বসা থেকে উঠে দাঁড়ালো। মনে হলো তার মাথায় বাজ পড়েছে। ইউভি চোখ বড় হয়ে গেল। সে আর নিজেকে চুপ রাখতে পারল না। ভাইয়া, তুমি কি রোদকে? আবারও তার বাক্য সম্পূর্ণ করতে পারল না। তার আগেই জায়ন বলে উঠল, রোদ, আমার নিজের পার্সোনাল দুপুরের রোদ। আমার সিদ্ধান্তকে ভুল প্রমাণ করার চিন্তা, আমার মনের গভীরে নিজের স্থান বানানোর রমণী, আমার দেখা সব থেকে সুন্দর ফুল, আমার প্রতিটি হৃদস্পন্দনের বাদ্যযন্ত্র, আমার প্রতিটি রাতের স্বপ্ন, আমার আবেগের প্রথম নারী, আমার পুরো হৃদয়ে জুড়ে শুধুই তোর ছোট বোন, একান্তই আমার তিয়াশা রোদ, মাই লিটল কিটি ক্যাট। আজ বোধহয় দূর আকাশের সঙ্গে সঙ্গে চৌধুরী বাড়ির দোতলার বেলকুনিতে বসে থাকা ইউভির মাথায় উপরে বেশ বড়সড় একটা বাজ পড়ল। ভাইয়া, কি বলছো? এটা কোনোভাবেই সম্ভব না। এটা কবে, কোথায়, কিভাবে হলো ভাইয়া এসব? জায়নের নজর এখনো ওই দূরে থাকা গাছের উপর যে বাতাসের তালের সঙ্গে তাল মিলাচ্ছে সেই দিকে তাকিয়ে জায়ন বলল, যেটা শুনছি সেটাই বলছি, ব্যাস হয়ে গেছে। সময় ঠিকানা কারণ কিছুই জানি না, শুধু জানি আই ওয়ান্ট হার অ্যাট এনি কস্ট। ইউভি আবারও চেয়ারে বসে পড়ল। মাথায় কাজ করছে না। কি করবে সে এখন? কি উত্তর দেবে তার ভাইয়াকে? তার কাছে তো কোনো উত্তর নেই, শুধু আছে এক কৌতূহল। ভাইয়া, বনু কি তোমায় ভালোবাসে? জায়ন এবার ইউভির দিকে ফিরে বলল, জানি না, আমি জানার প্রয়োজনও মনে করি না। কারণ আমি যখন বলেছি যে ও আমার, তাহলে ও আমার। ও আমাকে চাক বা না চাক, ইন ফিউচার যদি আমি ওকে কোনো কারণে আঘাত করি তাও আমার, কারণ ওর আঘাতে একমাত্র মলম লাগানোর দায়িত্ব আমার। আমি যদি ওকে কখনো ঘৃণাও করি তাও আমার। ওর নামের পাশে আপনার জায়ন ছাড়া অন্য কোনো নাম যোগ হওয়ার আগে সেই ব্যক্তি তার জীবনের নেক্সট দিনের সূর্য দেখবে কিনা আমি নিজেও জানি না। আর আমার তোর পারমিশনের কোনো প্রয়োজন নেই তোকে জানানোর, তাই জানিয়ে দিলাম। শুধুমাত্র মেঝো মায়ের অসুস্থতার জন্য বৃষ্টিকে বিয়ে করতে বাধ্য হচ্ছি, তা না হলে বিয়েটা ভেঙেই দিতাম। বিয়েটা ভাঙলে আমি জানি মেঝো মাকে বাঁচানো অনেক কষ্টকর হয়ে যাবে, তাই তোকে বলে রাখলাম। আর তাছাড়া বৃষ্টি না তো আমার কোনো অনুভূতিতে থাকবে, না তো আমার শরীরের কোনো ছোঁয়া সে পাবে।
এখন তুই যদি কোনো কারণে বিয়েটা আটকে দিতে চাস দিতে পারিস, আমি এতে তোকে ধন্যবাদই জানাবো। তোর ছোট বনু যদি ভুল করে আমাকে আঘাত করে আমি শতবার আঘাত খেতে রাজি। আর তোর বনু যদি আমার সঙ্গে প্রতারণা করে তো তাকে মেরে দাফন করে নিজেও আত্মঘাতী হয়ে যাব। আর কেউ যদি তোর বোনকে আঘাত করার চেষ্টাও করে তার সঙ্গে তার পুরো দুনিয়া জ্বালিয়ে দেব। আর সেই জ্বালানোর ছাইয়ের রানী হবে তোর বোন। জায়ন একটু ইউভির দিকে ঝুঁকে বলল, কিপ ইট ইন ইয়োর মাইন্ড ভাই। ইউভি ভাবছে তার সামনে কে দাঁড়ানো, সে তো রীতিমতো তার ভাইয়াকে ভয় পাচ্ছে। ভাইয়া, বাট বৃষ্টির কি হবে? বৃষ্টির সব দায়িত্ব নিতে রাজি, কিন্তু কোনো ভালোবাসা দিতে রাজি না। কি করে সম্ভব ভাইয়া? ওর সব ফ্যাসিলিটি ও পাবে। ও যদি ইন ফিউচার অন্য কাউকে বিয়ে করতে চায় করে নেবে। আমি যদি দুটো বিয়ে করতে পারি ও করলে দোষ কি? ইউভি ঢোক গিলে বলল। ভাইয়া, তুমি 2টা বিয়ে করবে মানে? জায়ন একটু বাঁকা হেসে বলল, একটু আগে বললাম না রোদের পাশে শুধু আমার নাম হবে? তো হবেই। তোর ছোট বনুকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দেব, কিন্তু কোনো প্রতারণা বরদাস্ত করব না। আর শোন, মেঝুমাকে আমি খুব ভালোবাসি। ওনার কথা ভেবে এখনো সব মেনে নিচ্ছি, কিন্তু কোনো কিছুই যেন লিমিটের বাইরে না যায়। আর তোর বোন যদি কোনো ভুল করে তার মাসুল সে পাবে। তাই তোর ছোট বোনকে সাবধানে রাখিস। আর এই সব কিছু দেখার দায়িত্ব কার? ইউভি ভয়ে ভয়ে পড়ল। আমার। জায়ন একটু হেসে ইউভির মাথায় হাত দিয়ে একটু চুলগুলো নাড়িয়ে বলল। দ্যাটস মাই ভাই। এরপর পকেট থেকে একটা কাগজ বের করে ইউভির হাতে দিয়ে বলল। নে এটা ধর। ইউভি হাতটা কাঁপাতে কাঁপাতে কাগজটা নিল। এটা কি ভাইয়া? এটা তোর বোন কি লাইক আর ডিসলাইক করে সেগুলোর সব এই কাগজটাতে লিখে আমাকে কালকের মধ্যে দিবি। ইউভি মাথা নিচু করে রইল। কি বোঝালাম বুঝলি নাকি অন্যভাবে বোঝাবো? জি জি ভাইয়া। বৃষ্টির সন্ধ্যায় গাছের পাতাগুলো খিলখিল করে হেসে উঠছে পানির ছোঁয়ায়। প্রতিটা ফোঁটায় যেন মেঘের আনন্দ ছড়ে পড়ছে। আজ সূর্যাস্ত দেখা যাবে না। আকাশ ঢেকে সে সোনালি না হয়ে ওঠা মেঘে। বৃষ্টির টাপুটুপুর শব্দে সারা শহর যেন এক আশ্চর্য রাগে বাজছে নিঃশব্দে, কিন্তু গভীর এক ছন্দে। সময় রাত 9:43। বৃষ্টি ঝাঁপিয়ে কেনাকাটা করে বাড়ি ফিরছে চৌধুরী বাড়ির গিন্নিরা ও বাচ্চারা। বৃষ্টি ছুতে পায়নি তাদের, কারণ তারা ব্যবহার করেছে তাদের পার্সোনাল গাড়ি। যেমন ইউভি আর আকাশও সন্ধ্যায় বেরিয়ে গেছে বনানীর উদ্দেশ্যে আকাশদের বাড়ি। যেমন ফিরে আসার পরে ফুপ্পিদের বাসায় তার যাওয়া হয়নি, তাই আজকে আয়েশা বেগম তাকে অবশ্যই যেতে বলেছে। রাতেই আবার ফিরে আসবে, 10 থেকে 15 মিনিটের রাস্তা। তাই 3 ভাই বেরিয়ে গেছে জায়নের মার্সিডিজটি নিয়ে। বাইক নিয়ে যেত, কিন্তু বৃষ্টির জন্য সেটা আর হয়ে উঠল না। চৌধুরী বাড়ির কর্তারা ফিরেছে অনেকক্ষণ। আফিজার মা কাজের বুয়া তাদের চা এবং কিছু পকোড়া বানিয়ে দিয়েছিল। সঙ্গে ছিল কাটলেট ও কাবাব। রাতের জন্য বানিয়ে রেখেছিল ভাত, চিংড়ি ভর্তা, ডিম ভর্তা আর চিকেনের ঝোল। পনই আলী চৌধুরী বলে উঠলেন, আমি তো ভাবছিলাম তোমরা পুরো শহরেই শপিং মল আছে, সব তুলে নিয়ে আসবে। রুহেনা বেগম ড্রেসের প্যাকেটগুলো রাখতে রাখতে বললেন, আপনাদের এত সমস্যা কোথায় শুনি? নিজের তো নিয়ে যাবেন না, আমরা গেলেও আপনাদের সমস্যা। সব সময় কাজের ছুতো দেখাবেন। অমনি রায়ান দৌড়ে এসে তার মেঝো চাচুকে বলল, মেজো চাচ্চু, আমি আজ বুঝলাম যখনই আম্মুরা শপিংয়ে যায় আপনাদের এত কাজ কেন চলে আসে। বৃষ্টি ভুরকুচকে বলল। রায়ান, তুই কি বলতে চাচ্ছিস? রায়ান একটু বারবার শ্বাস ছেড়ে বলল, বাবা, আপু তোমাদের সঙ্গে মানুষের শপিংয়ে যায়, 10 দোকান ঘুরে তোমরা আর আম্মুরা একটা জিনিস নাও। আমি তো কসম খেয়েছি আর তোমাদের সঙ্গে যাচ্ছি না। রোদ অনেকক্ষণ আগে উপরে চলে গেছে, তার মন এমনিতেই উদাসীনতায় ছেয়ে আছে। এদিকে রায়ানের কথা শুনে অনু বলে উঠল, তোকে যেতে কে বলেছিল? রায়ান কিছু বলতে যাবে, তার আগে তাহসান সাহেব বলে উঠল, তাহলে তুইও টের পেয়ে গেলি বাবা এইটুকু বয়সে? প্রান্তিক চৌধুরী সাহেব বলেন, ওরে তাহসু, কিছু বলিস না, সকালে নাস্তা জুটবে না। গটগট করে তাকিয়ে বলল মেহেজা বিন বেগম আর সুরেয়া বেগম। মনে হচ্ছে এক্ষুনি গিলে খাবে। তাহসান আবারও বলে উঠলেন, আরে ভাইয়া টেনশন নিও না, আমাদের আফিজের মা আছে তো। মেহেজা বিন বেগম বলেন, মেজো, এই ব্যাগগুলো এখন আর খুলবো না বুঝলি? যা ছোট, যা মেজো, কাল তো আমাদের আর রান্নাবান্না নেই, এখন থেকেই আরাম কর, অফিসার মা আছে তো। এই বলে যে যার রুমে চলে গেলেন। 3 কর্তার চেহারায় কেমন যেন অন্ধকার চেয়ে এলো। পনই সাহেব তাহসানকে বলে উঠল, দেখলি দেখলি বড় ভাইয়া,
তোকে বারবার বলেছে কিছু বলিস না, সেই হলো তো প্রস্তুত হও। কাল থেকে পুরোপুরি অফিসের মায়ের হাতের রান্না খাওয়ার জন্য। প্রান্তিক চৌধুরীও বলে উঠলেন আফিজার মায়ের উদ্দেশ্যে। ও আফিজার মা, জিরায় নাও জিরায় নাও, তোমার কালকে অনেক খাটুনি। কাজের বুয়া পান চিবুতে চিবুতে বললেন, আমি সব কইরা নিম বড় আব্বা। এইভাবেই কেটে গেল চৌধুরী বাড়ির সন্ধ্যা রাতটা। এদিকে আয়েশা বেগম ডাইনিং টেবিল সাজিয়ে রেখেছে নানা রকমের ভর্তা, ভাজি, ইলিশ পাতুরি, বিপ ভুনা, কিচেন রোস্ট, কাচ্চি বিরিয়ানি, পোলাও। ফুপি, এত কিছু করার দরকার ছিল না। কে খাবে এত কিছু? আর তুমি তো জানো আমি এত ঝাল মশলায় তেল খাই না। আয়েশা বেগম বলে উঠলেন, আমি সব তোর জন্য অল্প তেল মশলায় রান্না করেছি, চুপচাপ খেয়ে নে, অত তোমার শরীরচর্চা করতে হবে না। এদিকে আয়েশা বেগমের স্বামী বলে উঠলেন, এখন শরীর চর্চা করবে না তো কখন করবে? আমাদের মতো বুড়ো হলে? ফুপি বলে উঠলেন, দুদিন পরেই বিয়ে, কি দরকার এসবের? এই কথা শুনে ইউভি কেসে উঠল। ফুপি অমনি পাশে এসে ইউভির পিঠে হাত ঘষতে ঘষতে বলল, আরে ঠিকঠাক করে খাবি তো? কোন জগতে আছিস? যখন থেকে এসেছিস কীরকম একটা চেহারা বানিয়ে রেখেছিস। আয়েশা বেগমের কথা শুনে জায়ন একটু ইউভির দিকে তাকালো। ইউভি এদিকে মনে মনে বলল, আমি আজ যা খেয়েছি আর দেখেছি আমার পেট তো এমনিতেই ভরা। আব্বু, তুমি এখনো অনেক হ্যান্ডসাম। আম্মু তো বুড়ি হয়ে যাচ্ছে। এই শুনে আয়েশা বেগম রাগান্বিত দৃষ্টিতে আকাশের দিকে তাকালো। আকাশও চুপ হয়ে গেল। মারিয়া খেয়ে অনেকক্ষণ আগে রুমে চলে গেছিল, তাই এখানে সে উপস্থিত হয়নি। ওদিকে ফুপি বললেন, জায়ন, তোকে বলেছিলাম বৃষ্টিকে নিয়ে আসিস, কিন্তু নিয়ে আসলি না। জায়ন কিছু বলবে তার আগে ইউভি বলে উঠল, আসলে ফুপি, আম্মু তোমায় বলেছিল না ওরা শপিংয়ে যাবে? বৃষ্টি ওদের সঙ্গে গেছে। জায়ন একটু ইউভির দিকে ফিরে ফিস ফিস করে বলল, এই তো আমার ভাইয়ের মতো কাজ করছিস, আমার হবু সম্বন্ধী। ইউভি মনে মনে ভাবল, আমার জান প্রায় বের করে ভাইয়া কি সুন্দর হাসছে, কোথায় পড়লাম আল্লাহ। আরও কিছুক্ষণ কথাবার্তা চলল তাদের মধ্যে। রাতের খাবার শেষ করেই তিনজন চৌধুরী বাড়ির দিকে রওনা দিল। আকাশও যাবে, কারণ আগে থেকেই বলা ছিল যে এই কয়দিন সে ওখানেই থাকবে। জায়নরা বাড়ি পৌঁছায় রাত 11:30 পরে। আজকের সবাই শুয়ে পড়েছে, কারণ সবাই ক্লান্ত। তাই জায়নদের কাছে একটা এক্সট্রা চাবি ছিল, সেটা দিয়ে সদর দরজায় লক ওপেন করে যে যার রুমে চলে যায়। জায়ন রুমে গিয়ে ওয়াশরুমে চলে যায়। এদিকে একজনের চোখে যে ঘুম ছিল না, তা কেউ জানে না, অপেক্ষায় ছিল জায়নের আসার। জায়ন এর আসার কিছুক্ষণ পরে তিয়াশা রুমের সামনে উকি মারছিল, প্রায় 15 মিনিটের উপরে দাঁড়িয়ে। কি একটা যেন হলো, হঠাৎ কি হলো তার সঙ্গে, এইমাত্র কি হলো? কারোর পুরুষালী কঠিন হাত তাকে টেনে নিল, রুমের ভেতরে টানতেই দেওয়ালে চেপে ধরল। সামনে দাঁড়িয়ে আছে তার ব্যক্তিগত মায়াবী পুরুষ। চুল থেকে বিন্দু বিন্দু জল পড়ছে, সে তো পাথরের মেঝেতে। তার মধ্যে এক বিন্দু জল ললাট বেয়ে চিবুক জড়িয়ে বুকের দিকে নেমে যাচ্ছে। পরনে শুধু রয়েছে সাদা রঙের টাওয়াল। পুরুষালী ওই কৃত্রিম দেহের নগ্নতা ভরা সৌন্দর্য দেখে রোদের কেমন অসুস্থ লাগছে। তার এই ছোট্ট শরীরটা অবশ হয়ে আসছে, গলা শুকিয়ে যাচ্ছে, পেটের ভেতর কি যেন নড়াচড়া করছে, শ্বাস বন্ধ হয়ে আসছে, অধৈর্যরা কাঁপাকাঁপি করছে। তাও ডাগর ডাগর নয়ন গোছর হয়ে আছে জায়নের দৃষ্টিতে। এদিকে এসব অভিনয় মঞ্চের যবনিকায় জায়নের অ্যাডাম অ্যাপেল বারবার আলোচ্য স্থান থেকে নিম্নগামী হচ্ছে। জায়নের নিঃশ্বাস বেড়ে যাচ্ছে। তাদের মধ্যে দূরত্ব শুধু কিছু পৃষ্ঠার বই বরাবর। রোজ জায়নের এই পুরুষ কঠিন বাহুর থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। কি করছেন ভাইয়া? ছাড়ুন প্লিজ। জায়ন তার তর্জনী আঙ্গুলখানা রোদের ওষ্ঠ যুগলে ছুঁয়ে পড়ল, একদম চুপ। ভাইয়া হবে তোর ইউভি ভাইয়া, আর দুনিয়ার বাকি পুরুষরা কিন্তু আমি না। থেমে যায়নি এখনো সে। জায়ন তার মুখটা রোদের কানের কাছে নিয়ে হাসকি সুরে বলল, আগেই সাবধান করেছিলাম, আমার সামনে আসবি না। রোদ চোখ বন্ধ করে বলল, আমি তো শুধু দেখছিলাম। জায়ন বারবার তার ঘন ঘন নিঃশ্বাস ছেড়ে বলল, কি দেখছিলি আমাকে? নে দেখ, আমাকে এখন ভয় পাচ্ছিস কেন? দেখছিস তো বাইরের ওয়েদার, তোর ভয় করলো না আমার কাছে আসতে এই ওয়েদারে? আমি তো নিজের ঠিক মস্তিষ্কে নেই, এখন যদি কিছু করে দেই কি করবি?
এই বলে রোদের এক হাত থেকে নিচের হাতটা ছাড়ি রোদের মেধিন কোমর জড়িয়ে ধরল। রোদ যেন এবার আর কিছু বলতে পারল না। তার নয়নজোড়া আরও বড় হয়ে গেল। তাও নিজেকে গুটিয়ে বলল, আমি তো আসিনি, আপনি তো টেনে আনলেন। জায়ন রোদের কোমর আরেকটু নিজের কাছে টেনে নিল। মিশে গেল দুজনের সঙ্গে। জায়নের অধর ভেজা উলঙ্গ পুরুষালী শরীরের উষ্ণতা রোদের ছোট্ট শরীরটা কাঁপিয়ে তুলছে। জায়ন মুখটা রোদের কানের কাছে বারবার স্লাইড করে বলল, এতটা এসেছিস, আর একটু এসে আমাকে সামলা। এবার বারণ করেছি, শুনিসনি? নে এবার সামলা আমায়। জায়ন তিয়াসার চুলের মধ্যে নাক ডুবি নিঃশ্বাস নিতে নিতে বলল, ওহ বেবি, ইউ স্মেল লাইক মাইন। আই ওয়ান্ট টু ইট ইউ লাইক আ ওয়াইল্ড বিস্ট। জায়নের হাতটা একটু আলগা হয়ে গেল। আলগা হতে রোদ দৌড়ে বেরিয়ে গেল। জায়ন কোমরে তার বা হাত দিয়ে ডান হাতের বৃদ্ধা আঙ্গুল দিয়ে ঠোঁটের কোণায় টাচ করতে করতে মুচকি হাসি দিয়ে আবারও তার হাসকি সুর ব্যবহার করে বলল, Go, little kitty cat, go. I will catch you. No one can save you from me. বৃষ্টির রাত কখনো কখনো বড় আবেগের হয়। জানালার কাছে ফোঁটা ফোঁটা জল জমে যেন তেমনি মনে জমে ওঠে কিছু স্মৃতি, কিছু ফেলে আসা মুহূর্ত। বাইরের পৃথিবীর ভিজে যায়, অথচ ভেতরের মনটা শুকনোই থেকে যায়। সেখানেই শুধু বাজতে থাকে না বলা ভালোবাসার এক চুপচাপ সুর। জায়নের থেকে ছাড়া পেতেই ছুটে চলে এসেছে তিয়াসা তার রুমে। এসে দরজাটা লক করে দরজার দিকে পিঠ ঠেকিয়ে বসে পড়ল। ছোট্ট শরীরটা জড়সড় হয়ে গুটিয়ে নিল নিজেকে। বারবার নিমিষেই আঁতকে উঠছে হৃদয়টা। তিয়াসার মনে নেমে এসেছে এক আবেগের জোয়ার। আবছায়ার মতো বারবার ভেসে উঠছে কিছু সময় আগের ফেলে আসা মুহূর্তগুলো। রমণীর সহজ সরল মনটাই এখন বসন্তের ছোঁয়া লেগেছে। না পারছে নিজেকে সামলাতে, না পারছে বুঝতে। এক উত্তেজনায় সাড়া দিয়েছে। হৃদয় তার হয়ে পড়ছে দুর্বল। বিন্দু বিন্দু নোনা জল দেখা দিচ্ছে পুরো শরীরে। উদরে প্রজাপতি প্রস্ফুটিত হচ্ছে। চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে মনে মনে বলল, আপনি এটা কি করলেন ভাইয়া আমার সঙ্গে? আপনার কোনো ধারণা আছে আপনার এই কঠিন পদক্ষেপ আমাকে এখন কতটা জ্বালাচ্ছে? আপনি তো আমার না, তাহলে কেন ভাইয়া? চোখ বেয়ে এবার বয়ে পড়ছে অশ্রুধারা। এদিকে জায়ন তার কাবার থেকে একটা শর্টস পরে শুয়ে পড়েছে। কম্পিউটারটা বুক পর্যন্ত জড়ি তার বাহুখানি মাথার তলায় রেখে এক পানে তাকিয়ে আছে স্লিংয়ের দিকে। সে গভীর এক চিন্তায় মগ্ন। রোদ, তুই যৌবন প্রাপ্ত কবে হবি? আমি তো আর পারছি না নিজেকে কন্ট্রোল করতে। আমি তো কন্ট্রোললেস হয়ে যাচ্ছি রোদ। হাউ শুড আই কন্ট্রোল মাইসেলফ? ইউ মেক মি ক্রেজি ফর হেল্প। কেটে গেল কঠিন মুহূর্তের কঠিন এক রাত। রাতভর নিরলস টুপটাপ বৃষ্টির পর যখন ভোরের প্রথম আলো জানালার কাছে কুয়াশার মতো লেগে থাকে, তখন চারপাশটা এমন শান্ত হয়ে যায় যেন এই শহরটা একটানা কান্নার পর গভীর ঘুমে তলিয়ে গিয়ে ঠিক এখনই জেগে উঠছে ভেজা গাছের পাতা। রাস্তায় জমে থাকা পানির উপর রোদ্দুরে ছোট ছোট ঝিকিমিকি, আর বাতাসে একরকম কাঁচা ভিজে গন্ধ, যা শুধু এক নতুন শুরুর প্রতিশ্রুতি দেয়। জায়নকাল রাঙামাটির উদ্দেশ্যে সবাই বের হব। তাই আজ তোকেও একটু অফিসে যেতে হবে। এতদিন সব ছুটিতে থাকবো, প্রচুর কাজ পেন্ডিং পড়ে যাবে। জায়নের উদ্দেশ্যে প্রান্তিক চৌধুরী বলে উঠলেন। আজ সবাই নাস্তার টেবিলে একসঙ্গে বসেছে। কিছু আলোচনা আছে আজ এনাদের মধ্যে, তাই সবাইকে একসঙ্গে নাস্তা করার আদেশ দিয়েছিল এই বাড়ির মেন কর্তা। জায়ন তার ডায়েট ফুডস খেতে খেতে বলল, জি বাবা। এদিকে বারবার রোদ জায়নের দিকে দৃষ্টি নিক্ষেপ করছে, কিন্তু জায়ন আরামসে তার নাস্তায় মনোযোগ ডুবিয়ে আছে। এমন ভাব করছে যেন গতকাল রাতে কিছুই হয়নি। এদিকে ইউভির নজর রোদের দিকে, সেদিকে রোদের খেয়াল নেই। ইউভি যে তার ছোট বোনুর চালচলনে নজর দিয়েছে সেটা জায়ন ভালো করেই জানে। তিয়াসা মনে মনে ভাবছে, বজ্জাত বেটা কালকে আমার ঘাম ঝরিয়ে এখন কি সুন্দর গিলে যাচ্ছে। ইগনোরের ক্লাস নিচ্ছে, নেবে নাই বা কেন? ঢ্যাং ঢ্যাং করে বিয়ে করতে যেতে হবে না শালা বাঘের বাচ্চা। এর মধ্যে তিয়াসা বৃষ্টির কানে কাছে ফিস ফিস করে বলল, এই আপু। বৃষ্টি কিছুই খাচ্ছে না, শুধু খাবার নাড়িয়ে যাচ্ছে। খাবার নাড়তে নাড়তে বলল, বল রে বনু, তোর মনে হয় না আমার হবু দুলাভাই একটা বাঘের বাচ্চা? বৃষ্টির মন এমনিতে নেতিয়ে আছে, তার এসব কথায় কিছুতেই ভালো লাগছে না। তিয়াসার প্রতি উত্তরে উত্তর দিল,
আমার কিচ্ছুই লাগে না। তোর লাগে তাহলে তুই দেখে বোঝ কি লাগে, আমাকে বলিস না। রোদ কিছু বলল না, মনে মনে বলল, ঢং, দুদিন পরে নেচে নেচে বিয়ে করবে, যত সব। এদিকে একজনের যে সেদিকে না তাকিয়েও সব কিছু পর করছে, সেটা কেই বা বুঝতে পারবে। এরই মাঝে প্রান্তিক চৌধুরী এবার পনই আলী চৌধুরী ও তাহসান চৌধুরীর উদ্দেশ্যে বলেন, তোদের শ্বশুরবাড়ির লোকেরা কবে পৌঁছাবে? জায়নের নানু বাড়ির লোকেরা আজ রাতেই পৌঁছে যাবে। তোরা কি ফোন করে বলেছিস ওনাদের? বিয়ের কার্ড তো পাঠানোই হয়ে গেছে, তাও একবার ফোন করে বলেছিস কি? পনই সাহেব বলেন, জি ভাইয়া, বৃষ্টির নানু বাড়ির লোকেরা সকালেই আসবে বলল। তাহসান বলল, ভাইয়া অনুর নানুর একটু শরীর খারাপ, তাই শুধু আমার শালির ফ্যামিলি আসবে। হ্যাঁ, আমার তো আর তোমাদের মতো শালা নেই একটা। প্রান্তিক চৌধুরী একটু হেসে বলেন, আচ্ছা ঠিক আছে, রিসিপশন তো ঢাকাতেই হবে, তখন না হয় আসবেন উনি, সমস্যা নেই। আর তাছাড়া রিসিপশন তো দেখার মতো করতে হবে, তাই না? পনই সাহেব বলেন। জি ভাইয়া। এদিকে বৃষ্টি আর রোদ দুজনেই নাস্তা নিয়ে খোটাখুটি করছে, তা দেখে রুহেনা বেগম বলেন, এই যে কি হয়েছে দুইজনের? খাবার নিয়ে কুটকুট করছিস কেন? খেয়ে তাড়াতাড়ি উপরে গিয়ে সব গুছিয়ে নে, পরে বলবি এটা রয়ে গেছে ওটা রয়ে গেছে। মেহজাবিন বেগম বলেন আকাশের উদ্দেশ্যে, বাবা, তোরা গিয়ে আজ কেনাকাটাটা করে আসিস, কাল আর সময় হবে না। আর দেখ তোর ভাইয়াকে নিয়ে যেতে পারিস কিনা। জি, আমি বিকেলের দিকে যাব। আমরা এদিকে জায়নের নাস্তা শেষ হয়ে টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে ইউভির উদ্দেশ্যে বলল, ইউভি, তোকে যে কালকে যে কাগজটা দিয়ে লিস্ট বানাতে বলেছিলাম, লিস্টটা রেডি রেখেছিস তো? ইউভি জুস খাচ্ছিল, হঠাৎ জায়নের এরকম একটা প্রশ্ন করাই, তাও এই পরিস্থিতিতে সে নিজেকে সামলাতে না পেরে মুখ থেকে জুসটা পড়ে চারিদিকে ছড়িয়ে গেল। পনই সাহেব বলেন, আরে সাবধানে খাবে তো, কি হলো? কিছু না আব্বু। মেহজাবিন বেগম সঙ্গে সঙ্গে জল এনে দিলেন আর বলেন, এই নে বাবা, জলটা খা। জলটা নিয়ে ইউভি নিজেকে একটু সামলে বলল, জি বড় আম্মু। জায়ন এদিকে বুড়কুচকে ইউভির দিকে তাকিয়ে আছে। রুহিনা বেগম পনই সাহেবকে পরোটা দিতে দিতে বলেন, হ্যাঁ রে বাবা, ইউভির কাছে কিসের লিস্ট চেয়েছিস? জান চেয়ার ছেড়ে উঠতে উঠতে রোদের দিকে তাকিয়ে একটু হেসে বলল, কিছু না মেজমা, আমার হবু কি পছন্দ করে কি করে না তার লিস্ট। আবারও ইউভির কাশি উঠে বুক চাপড়াতে লাগলো। বৃষ্টির চোখ ছানা বড় হয়ে গেল। জায়নের এরকম বইয়ের প্রতি লাগাম ছাড়া কথাবার্তা শুনি তিয়াসে তো মনে হয় দাঁতে দাঁত পিষে যত রাজ্যের গালাগালি আছে সব জায়নের উদ্দেশ্যে দিয়ে যাচ্ছে। জায়ন মুচকি মুচকি হাসছে, কারণ সে গতকাল রাতে বুঝতে পেরেছিল তার পার্সোনাল রমণী যে তার প্রতি একটু হলেও দুর্বল, সেটা আর বুঝতে বাকি নেই। রুহিনা বেগম বলেন, তো আমাদের কাছেই চাইতে পারতি। তোমরা পারবে না মেজমা। ইউভি এদিকে তার ভাইয়ের লাগাম ছাড়া কথাবার্তায় কি করবে বুঝে উঠতে পারছে না। সিঁড়িতে উঠতে উঠতে জায়ন একবার রোদের দিকে তাকি বলে উঠল, রোদ, আমার রুমে আসিস তো, তোকে দিয়ে একটা কাজ আছে। রোদ যে খাবার নিয়ে টুকটুক করছিল, জায়নের কথায় সেটাও বন্ধ হয়ে গেছে। চোখ বড় বড় হয়ে গেল, মনে মনে বিড়বিড় করে বলল, এই বেটা আমায় ডাকে কেন? এখন কি আপুর পছন্দ অপছন্দ আমায় জিজ্ঞেস করবে? হে আল্লাহ, আমি এখন কি করব? শালা শয়তান বজ্জাত বাঘের বাচ্চা। ইউভি মনে মনে বলল, ব্যাস এই বাকি ছিল, হয়ে গেল। হে আল্লাহ, আমায় কোথায় এনে ফেললে? আকাশ বলল, আরে ভাইয়া, তুই এত ঘামছিস কেন? ইউভি দাঁতে দাঁত পিষে বলল, গরমে ঘামবো না তো কি করব? তাহসান পাশে বসেছিলেন, ওদের কথা শুনে বলল, কি বলিস ইউভি, আজ তো কি সুন্দর ওয়েদার, এসএস চলছে। ইস, আমি যদি তোদের মতো ইয়াং হতাম তো চাষির সঙ্গে টাইম কাটাতাম। ইস, মিস রে মিস। ইউভি মাথা নিচু করে মনে মনে আওড়ালো, হবে হবু শ্বশুর, কোথায় নিজের মেয়েকে আমার সঙ্গে বিয়েটা দেওয়ার কথা ভাববে তা না, নিজের রোমান্স নিয়ে পড়েছে। সব আমার কপালেই জোটে, কপালও মাইরি। আকাশ একটু ফিসফিস করে হেসে বলল, ছোট মামু, বলো তো, ভাইয়াদের সঙ্গে তোমারও একটা হানিমুনের প্যাকেজ বানিয়ে দিতে বলি। তাহসান সাহেব একটু লজ্জা পেয়ে বললেন, এই চুপ, কি যে বলিস না, আস্তাগফিরুল্লাহ। ইউভি একটু মুখ বাঁকিয়ে বলল, স্টার্ট তো নিজেই করলো, এখন যত ঢং। ওদিকে বৃষ্টি উঠে চলে গেল। রায়ন আর অনু ঝগড়া করে যাচ্ছে। এরই মধ্যে রুহিনা বেগম চেঁচিয়ে বলেন, এই মেয়ে, তোকে জায়ন ডাকলো না? যা তাড়াতাড়ি। রোদ হকচকিয়ে উত্তর দিল, জি আম্মু। ইউভি মনে মনে একটু দীর্ঘশ্বাস ফেলে বলল, যাও বনু যাও,
দেখো তোমার জন্য কি ওয়েট করছি। আল্লাহ আমার বোনটাকে হেফাজতে রেখো। জায়ান অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, হঠাৎ দরজায় কেউ নক করলো। তার জানা ছিল দরজার ওই পারে কে। দরজা খোলা আছে, ভেতরে আয়। রোদ রুমে ঢুকতেই চোখ মুখ লাল হয়ে গেল। ইস, কি হ্যান্ডসাম আর আসক্তির পুরুষটা, মনে হয় যেন টুপ করে গিলে ফেলি। জায়নের পরনে ধূসর রঙের ট্রাউজার, হোয়াইট শার্ট ও ধূসর রঙের ব্লেজার, হাতে দামি রিস্ট ওয়াচ, চুলগুলো জেল দিয়ে সেট করা। পুরো ঘরে বিদেশি পারফিউমের ঘ্রাণে ভরিয়ে দিয়েছে। তিয়াশা যেন পারফিউমের ঘ্রাণে এক ঘোরের মধ্যে প্রবেশ করতে চলেছে। ঠিক তখনই কারোর কণ্ঠ ভেসে আসলো। কিরে, ওখানে কেন দাঁড়িয়ে আছিস? এদিকে আয়। জি। জায়নের এক্সপিরিয়েন্সের কাছের ক্যাবিনেট থেকে একটা টাই বের করে তিয়াশার দিকে ধীর পায়ে এগিয়ে বলল, নে, এটা বেঁধে দে। রোদ যেন অবাক হয়ে পড়ল জায়নের এরকম হঠাৎ করে ব্যাপাচাকা খাওয়া উক্তিতে। জায়ন ভুরকুচকে একটু ঝুঁকে বলল, কি হলো, ধর এটা বেঁধে দে। চোখ মুখ গোল্লা পাকি। রোদের মুখ থেকে একটাই কথা বেরোলো। রোদের শরীর যেন পুনরায় গতকালের মতো অসাড় হয়ে আসছে। কম্পিত শরীরের নোনা জল তার শরীর জড়ানো গাউনটাই উপচে পড়ছে। তার এমন কেন হয়? এই লোকটার কাছে আসলেই এইসব ভাবনার মধ্যে রোদ কম্পিত স্বরে বলে উঠল, আমি তো এটা বাঁধতে পারি না। জায়ন আরেকটু কাছে এসে রোদের কানের পাশে মুখের সামনে পড়ে থাকা চুলগুলো গুজে দিয়ে বলল, তাহলে শিখে নে। রোদ নিজেকে একটু সামলে প্রশ্ন করলো, কি করে? জায়ন নিজের দুবাহু রোদের দিকে এগিয়ে রোদের দুহাতের কবজি নিজের অধিকারে নিয়ে নিল। জায়ন এক পা আগাচ্ছে তো রোদ এক পা পিছিয়ে। এরকম করে দেওয়ালের সংস্পর্শে এসে রোদের পিঠ ঠেকল। রোদের শরীরের উষ্ণতা ক্রমশ বেড়ে উঠছে। তার ওষ্ঠযুগল দ্বারা ধীম কণ্ঠে বলল, কি করছেন আপনি? জায়ন আরও কাছে এসে রোদের নাকের সঙ্গে নাক স্পর্শ করে বলল, কেন? টাই বাঁধা শেখাচ্ছি তোকে। তৎক্ষণাৎ টাইটা রোদের দুহাতের মধ্যে নিয়ে জায়ন নিজের ঘাড়ের কাছে নিয়ে গেল। এখন রোদ এর দুহাত জড়িয়ে আছে জায়নের শার্টের কলার। তাদের দুজনের মাঝে কিঞ্চিত ফাঁকা পর্যন্ত নেই। রোদের পা হাওয়ায় ভাসছে। হঠাৎ করে আবরার জায়ন রোদের দুহাত ছেড়ে কোমর জড়িয়ে ভারী শ্বাস ফেলে বলল, বড় হবি কবে তুই রোদ? আমি তো আর পারছি না। কন্ট্রোললেস হলে তোর বয়স দেখবো না আমি। রোদ ভয়ে ভয়ে বলল, মানে? জায়ন ভারী শ্বাস প্রশ্বাস নিতে নিতে রোদকে ছেড়ে দিল। অমনি নিজেকে উল্টো দিকে ফিরিয়ে বলল, বের হ আমার রুম থেকে এক্ষুনি। রোদ জায়নের সামনে এসে রেগে বলল, কিসের জন্য আমায় বড় হতে হবে? জায়নের চোখ দুটো রক্তরাঙ্গা লাল হয়ে উঠেছে। তুই এই যে এত উশৃঙ্খল, এখন অনেক ছোট, মারতে পারবো না তোকে। তাই তাড়াতাড়ি বড় হ, যাতে তোর মতো বদমাশকে মেরে শায়েস্তা করতে পারি। এখন বের হ আমার রুম থেকে। রোদের সব আবেগে জোয়ার যেন কথায় উল্টে দিকে ভেসে গেল। চোখ থেকে হঠাৎ দু এক ফোঁটা জল পড়তে শুরু করলো। মুখ ফুলিয়ে বলল, আমি কি আসতে চেয়েছি? আপনিই তো ডাকলেন। যেন কোমরে হাত গুজে রোদের থেকে একটু দূরে কি বলল, আমি ডেকেছি, তুই এসেছিস, এবার যেতে বলছি, বের হ আমার রুম থেকে। রোদার এই অপমান সহ্য করতে পারছে না, তাই রুম থেকে তাড়াহুড়ো করে বের হতে লাগলো। তখনই আবার জায়ন পেছন থেকে বলে উঠল, বাড়িতে অনেক মেহমান আসবে, কোনো ছেলেপুলের কাছে ঘেঁষতে দেখলে ওখানেই পুঁতে দেবো। জায়নের এই কথায় রোদের আরও রাগ হলো। রোদ মুখ বাঁকিয়ে ভেঙচি দিয়ে চলে গেল। তখনই ইউভি হনহনিয়ে জায়নের রুমে আসতে লাগছিল। তখনই দেখলো তিয়াশা চোখ মুছতে মুছতে নিজের রুমের দিকে দৌড়ে চলে গেল। দৃষ্টি ওর দিকেই নিক্ষেপ করে জায়নের রুমে প্রবেশ করলো ইউভি। জায়ন ইউভিকে দেখে একটু ঠোঁট উল্টে হাসি দিয়ে টাইটা বাঁধতে বাঁধতে বলল, চেক করতে এসেছিলি? চিন্তা করিস না, তোর বোনকে এখনো খাবো না, সহ্য করতে পারবে না আমায়। এই বলে হেসে উঠল ইউভি। মনে মনে ভাবলো, এই লোক বলে কি, মাথায় কি পুরাটাই গেছে? আমার বোনের চক্করে কি যা তা লাগামহীন কথাবার্তা শুরু করেছে। ইউভি একটু কেসে সাহস নিয়ে বলে উঠল, মানলাম ভাই তুমি কাউকে পরোয়া করো না, কিন্তু আমি তো ওর ভাই, এত লাগামহীন কথাবার্তা শুরু করেছো, আমারই লজ্জা লাগে। জায়ন একটু হেসে বলল, ওকে আর বলবো না। আসলে বড় আব্বু বলে গেল আমরা যেন তাড়াতাড়ি অফিস যাই, তাই তোমায় ডাকতে আসলাম। জায়ন আরেকবার আয়নায় নিজের মুখটা দেখে বলল, চল, আমি রেডি। ভাইয়া আরেকটা কথা, বনু এইভাবে কাঁদতে কাঁদতে গেল কেন?
জায়ান ইউভির কাছে এসে ইউভির বা কাঁধে নিজের ডান হাত দিয়ে চাপড়ে বলল, কি করবো বল? একটু রোমান্স করতে যাচ্ছিলাম, কিন্তু তোর বোন ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। আর এইসব দেখে আমি নিজেই কন্ট্রোললেস হয়ে যাচ্ছিলাম। তাই একটু বুকে বলেছি রুম থেকে চলে যেতে, নইলে এতক্ষণে কি করতাম নিজেরই ঠিক নেই। এই বলে হেসে বেরিয়ে গেল। ইউভি নিঃশব্দে দাঁড়িয়ে রইল স্ট্যাচু হয়ে। অধীর গলায় বলল, একটু আগে না বললে আর লাগামহীন কথা বলবে না, কিন্তু আমারই ভুল, উনি তো শুধরানোর না। এবার ইউভি জায়নের পিছু নিয়ে বলল, ভাইয়া তুমি শুধরাবে না। জায়ন সিঁড়ি দিয়ে নামতে নামতে একটু হেসে বলল, কি করে শুধরাবো? আমার কিটি ক্যাটকে দেখলেই আমার মাথা মস্তিষ্ক আমায় শুধরাতে দেয় না। বাড়ির কর্তারা সবাই আজ অফিসে, আর বাড়ির গিন্নিরা সবাই যার যার মতো ব্যাগপত্র গোছাতে ব্যস্ত। মেয়েরাও যে যার মতো তাদের জিনিসপত্র গুছিয়ে নিতে ব্যস্ত। আত্মীয় স্বজন মিলে সব টোটাল 11টা গাড়ি যাবে কাল চৌধুরী বাড়ি হতে রাঙ্গামাটির উদ্দেশ্যে। অনেকেই আবার বিয়ের আগের দিন, আর সবার বন্ধুরা যাবে বিয়ের আগের দিন। শুধুমাত্র আরোহী যাবে কাল তিয়াশাদের সঙ্গে। তিয়াশার বাবা আরোহীর বাবাকে বলে সে পারমিশন দিয়ে দেয়। এদিকে রায়ান ডাইনিং হলে সোফায় বসে টিভি দেখছিল, সঙ্গে ছিল আকাশও। আকাশ তার ল্যাপটপটা নিয়ে কি একটা যেন দেখছিল। হঠাৎই সদর দরজার কলিং বেলের আওয়াজ আসলো তাদের কানে। আকাশ রায়ানকে ইশারা করলো যেন দরজাটা খুলে দেয়। অমনি রায়ান আকাশকে বলে উঠল, আরে ভাইয়া, তুমি গিয়ে খুলে দাও, এই অ্যাকশন সিন ছেড়ে উঠাই যাবে না। রায়ানের দৃষ্টি টিভিতেই রেখে কথাগুলো আকাশকে বলল। আকাশ শব্দ করে বসা থেকে উঠে দরজার দিকে পা বাড়ালো। দরজা খুলতেই তার কানে আসলো, আরে রাঙা বলো যে, তাই তো ভাবি দরজা খুলতে এত দেরি হলো কেন? আকাশের চোখে যেন দুপুরে কেউ ধুলো ছড়িয়ে দিল। তার সদর দরজায় নয়, কেউ যেন তার মনের দরজায় ঘন্টা বাজিয়ে উঠল। সমুদ্র নীলরঙা গাউন পরিহিত এই রমণীকে দেখে যেন আকাশের বুকে এই রমণী ঢেউ তুলে দিল। আকাশের এই হঠাৎ মনে জেগে ওঠা বসন্তের কথা ভেবেই এক গভীর জগতে ভেসে যেতে মনে মনে আওড়ালো। জলপরি, তোমায় আমার দুয়ারের কড়া কেন নাড়িয়ে দিতে হলো? আরে এই যে রাঙামূলো, ভিতরে কি আসতে পারে নাকি এখানেই দাঁড়িয়ে থাকবো? একদম যা তা। আরোহীর এই তীব্র বচনে আকাশের ধ্যানের জগৎ থেকে বাস্তবের প্রাঙ্গণে প্রত্যাগমন ঘটল। এই যে জলপরি, আমার সবসময় রাঙামূলো কেন বলো? আরোহী এবার রাগে ক্রোধে উৎকটভাবে উত্তেজিত হয়ে বলল, এই আপনি জলপরি কাকে বলছেন? সরেন তো, যত রাজ্যের আল ছাল প্যারা আমার সামনে আসতে হয়। দরজার সামনে আরো ঘন্টা দাঁড়ায় থাকেন, কিন্তু আমার ভেতরে ঢোকার অনুমতি দেবেন? তৎক্ষণাৎ আকাশের টনক নড়ল যে তার জলপরি বাইরে দাঁড়িয়ে আছে। একটু সংকোচ বোধ হয় আকাশ নিজের কানটায় একটু হাত দিয়ে বলে উঠল, ও সরি, আসুন ভেতরে আসুন জলপরি। অমনি আরোহী গটগট করে ভেতরে চলে গেল আর যেতে যেতে আওড়ালো, শালার প্যারা। আকাশ বলে উঠল, উফ জলপরি, এত গালি দেওয়া ভালো না কিন্তু। আরোহী আবারও পেছন ফিরে মুখ ঘুরিয়ে চলে গেল। আরোহী দৃষ্টি রায়ানের দিকে পড়তেই বলল, ভাই কেমন আছিস? রায়ান অমনি বসা থেকে উঠে বলল, রুহি আপু যে, আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো আপু? জি ভাই আলহামদুলিল্লাহ। তোর রোদ আপু কই রে? আর আন্টিরাও কোথায় রে? আবারও আকাশের দিকে একবার তাকি রায়ানকে বলল, নইলে এসব রাঙামূলেদের প্যারা দেখতে হতো না। আকাশ একটু মুচকি হেসে সোফায় বসতে বসতে বলল, তোমার কত সৌভাগ্য যে এত গরমেও তুমি মূলো পাচ্ছ, তাও আবার রাঙা। এ বলে আকাশ হা হা করে হেসে উঠল। এদিকে রায়ান, যার মাথায় কিছুই ঢুকছে না, ব্যাপারচাকা খেয়ে যাচ্ছে কি হচ্ছে এখানে। আরোহী দুই হাত কোমরে দিয়ে বলল, অসভ্য বেটা, আর এই গাধা, এসব প্যারা না দেখে বলবি কোথায় তোর আপু? রায়ান একটু ইয়ে করে বলল, রুহি আপু, রোদ আপু উপরে আছে, তুমি উপরে যাও। আরোহী গটগট করে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। রায়ান এদিকে আকাশের দিকে তাকিয়ে কিছু বলবে ভাবছে, তার আগেই আকাশ বলে উঠল, এত তাকাস না, তোর অ্যাকশন সিন দেখ। এই বলে একটু মুচকি হাসি দিয়ে ল্যাপটপটা উড়োর ওপর রেখে নিজের কাজ করতে লাগলো। তিয়াশা বসে আছে তার রুমের জানালার পাশে। জানালার ফাঁকে নিরাপেক্ষ দৃষ্টিতে চেয়েছিল, যেন বহুবর্ণ ভাবনার বিমর্ত ক্যানভাসে মনের ভেতরের প্রশ্নগুলো প্রতিচ্ছবি খুঁজে ফিরছে। বহু চিন্তার এক গভীর নির্জনতায় ডুবে থাকা সেই মুহূর্ত সময় যেন
স্থির হয়ে আছে আর তার মনের গভীর জগতের নিজস্ব সত্তা খুঁজে বের করার চেষ্টা করছে। এই এত সব গভীর ভাবনার মাঝে নীরবতার আবরণ ছিঁড়ে এক কণ্ঠস্বর ভেসে আসলো। শালা বজ্জাত বেড়া, আমারে কয় কিনা জলপরি, ও জলপরি বলা ছুটামো হারামজাদা। ওই 15 মিনিট দাঁড় করাই রাখছে, কত বড় সাহস। হাতের লাগেজটা একটু ছুঁড়ে কোমল হাত দিয়ে রাগে ক্ষোভে চোখ মুখ লাল করে বিরামহীন কথা বলে যাচ্ছে আরোহীর। এদিকে তীরাশা আরোহীকে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে ছুটে এসেছে আরোহীর কাছে। ওর এই অবস্থা দেখে আরোহীর হাত ধরে নিজেকে আর চুপ রাখতে না পেরে বলে উঠল, আমার বেবিটার এরকম রাগের কারণ কি জানতে পারি? আরোহী রাগে রাগে বলল, দোস্ত, সব পোলাগুলোই কি একরকম ছ্যাঁচড়া হয়? তখন তিয়াসহ সকালের মুহূর্তগুলো চোখের সামনে হানা দিল। শুধু কি স্যাচরা, শালা নিজে ডেকে নিজেরাই বলবে যাও। মেয়ে দেখলে হয় ডাক শুরু করবে জলপরি বেবি, নিজেরাই ইগনোর করবে, আবার নিজের যখন ইচ্ছা হবে তখন কথা বলবে। দেখি শুধু দাঁত কেলাবে, মান সম্মান নাই। আমার ওপর আবার হুকুম চালাবে, শালা বাঘের বাচ্চা। শালা রাঙা মুলোর বাচ্চা। দুজনে কোমর বেঁধে রাগ ছেড়ে নিল। আর ওই এবার ভুরুকুচকে রোদকে জিজ্ঞেস করলো, আচ্ছা দোস্ত, তুই কার কথা বলছিস? রোদ এবার নাক ফুলিয়ে বলল, কে আবার? আমার জীবনের এখন একটাই নতুন প্যারা, আবরার জায়ন চৌধুরী। বাই দ্য ওয়ে দোস্ত, তুই কার ওপর খেপেছিস? আরোহীও বলে উঠল, কি আবার? ওই যে তোর ভাইয়া রাঙামুলো কোথাকার। ও ইস, আমার ভাইটা তো সুন্দর, এরকম রাঙ্গামুলো বলিস না। সুন্দর না ছাই, একদম জাতা। আচ্ছা বেবি, এদিকে আয়, বস। কে দিয়ে গেল তোকে? আরে ড্রাইভার আঙ্কেল দিয়ে গেল। আরোহী তিয়াশাকে জড়িয়ে ধরে বলল, দোস্ত, আমরা এই কদিন একসঙ্গে থাকবো। তিয়াশাও ভীষণ খুশি। আরোহী ব্যাগ থেকে একটা মোবাইল বের করে চোখে মুখে এক যুদ্ধজয়ের হাসি দিয়ে বলল, দেখ দোস্ত, আমার ফোনটা এই কদিনের জন্য আমায় দিছে। উফ, কি খুশি হয়েছে যে দোস্ত। আব্বু আম্মু যেদিন যাবে সেদিন আবার নিয়ে নেবে, কিন্তু এই 4 দিন এই ফোন আমার আর তোরা জোটতে দোস্ত। তিয়াশা অমনি ফোনটা আরোহীর হাত থেকে ফোনটা নিয়ে চোখে মুখে এক উজ্জ্বল আলোক আভা ছড়িয়ে বলল, বেবি তুই এটা কি দেখালি? তোরে চুমা বেবি, চুমা। দুজনে মিলে ফোনটা নিয়ে একটু ঘাটাচাটা করে আরোহী বলল, চল বৃষ্টি আপুর সাথে দেখা করে আসি। চল চল। দুজনে বৃষ্টির রুমের দিকে পা বাড়ালো। সময় 1:10 জায়ন অফিস রুমে বসেছিল। জায়নের ফোনে হঠাৎ করে বন্ধুদের গ্রুপ হতে যৌথ সংলাপের কল এসেছে। সাগর আগেই বলে উঠল, কি মামা, তৈরি তো? মনে তো তোর 2টা লাড্ডু ফুটতাস, তাই না? এই কথার পরিপ্রেক্ষিতে পলাশ বলে উঠল, লাড্ডু 2টা ফুটবে কেন? নাজিম একই চিন্তার বহিঃপ্রকাশ ঘটিয়ে বলল, এই সাগর, কি বলিস? 2টা লাড্ডু ফুটবে কেন? কি রে জায়ান, আমার একটা ফুটতাছে না, তোর 2টা ফুটে যাচ্ছে, কেস কি? সাগরের এরকম বেফাস মার্কা কথাবার্তায় জায়নের মেজাজটা গরম হয়ে যাচ্ছে। তা তার দৃষ্টি থেকে স্পষ্ট প্রকাশিত হয়ে উঠছে। এই পরিস্থিতি প্রত্যক্ষ করে আহান বলে উঠল, আরে তোরাও না কথা ধরার লোক পেলি না, ওর বউই তোর কথায় পাত্তা দেয় না, আর তোরা এসব বলছিস? সাগর একটুখানি হেসে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, আমি তো এমনই কি থেকে কি বলি, এসব বাদ দে। যে কথা বলার জন্য সবাই কলে জয়েন্ট হয়েছি সেটা জাউন রে বল। তখন নাজিম বলে উঠল, হ্যাঁ রে জায়ান, অ্যাকচুয়ালি আমি না তোর বিয়েটা জয়েন করতে পারবো না। অবশ্য জায়নের এই বিয়ে নিয়ে কোনো মাথা ব্যথা নেই। সে নিজেই এই বিয়ের টানাপোড়েন থেকে মুক্তি পেতে চায়, কিন্তু কোনো উপায় পাচ্ছে না। সে খুঁজে চলেছে এক পরিত্রাণের আকাঙ্ক্ষী, তবুও তার বন্ধুরা উপস্থিত থাকবে না। এই বিষয়টা সে কি কোনোভাবে মেনে নেবে? তাই ভুরু কুচকে প্রশ্ন করল, কেন, কি সমস্যা? জায়নের কথাই যেন নাজিম নিজেকে একটু গুছিয়ে নিয়ে বলল, আসলে জায়ান। আর নাজিমের কথা শুনে বুঝলো সে একটু অস্থিরতায় আছে। এই অস্থিরতা যেন টের পেয়েছে, তাই সঙ্গে সঙ্গে প্রশ্ন করলো, কি হয়েছে নাজিম? এবার নাজিম একটু গলা খাকারি দিয়ে বলে উঠল, আসলে জায়ান, আমার বিদেশ থেকে চাকরির অফার এসেছে, তাই আমি তোর বিয়ের দিন জার্মান চলে যাচ্ছি। বন্ধুর এত ভালো সংবাদের জন্য জায়ন একটু হেসে বলল, দ্যাটস ভেরি গুড ব্রো, কংগ্রাচুলেশনস। তুই এত ঘাবড়াচ্ছিস কেন গাধা? না না, এমনি।
নাজিম একটু মিলান হাসি দিয়ে উঠল। কিছুক্ষণ আরও খানিক 5 বন্ধুর মধ্যে কথা হলো। তারপর যে যার মতো ব্যস্ত হয়ে গেল। এর মধ্যে জায়ানের অফিস রুমে ইউপি এসে উপস্থিত হলো। ও জায়ানকে জিজ্ঞেস করলো, ভাইয়া বাসায় কখন ফিরবি? বড় মোট তাড়াতাড়ি ফিরতে বলেছে আজ, বিকালের আগে। জায়ন চেয়ার থেকে উঠে থাই গ্লাসের সামনের দিক দিয়ে বাইরের দৃষ্টি পরখ করে বলতে লাগলো, মন তো চাচ্ছে এখনই চলে যাই, খুব ক্রেভিং হচ্ছে বুঝলি। ইউভি বলল হতবাক হয়ে। কিসের ভাইয়া? জায়ন এবার ইউভির দিকে দৃষ্টি রেখে বিদ্রুপ মিশ্রিত কুটিল হাসি দিয়ে উত্তর দিল, আমার হবু ছোট্ট বউটাকে খুব তাড়াতাড়ি বড় করার জন্য।